আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শুরু করার আগে বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের সাথে কিছু দুর্দান্ত তথ্য শেয়ার করেছি এবং কমেন্টে জানাবেন যে আপনারা আমার সাথে একমত কিনা। দর্শক, প্রথমে একটা কষ্টের কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আসিয়া। যেই মেয়েটা কিছুদিন আগে আপনার মাগুরাতে তার বোনের বাড়িতে গিয়েছিল, তার বোনের সাথে। তার বোন ভয় পেত রাতে, তো তার মা পাঠিয়েছিল যে তার বোন সংসারটা যেন টিকে যায়। সব বাবা মাই চিন্তা করে যে সংসার যেন টিকে যায়, সেই জন্য তার মা পাঠিয়েছিল বোনের সাথে কিছুদিন থাকার জন্য। সেই বোনের সাথে থাকা বোনকে বাঁচাতে গিয়ে আজকে সেই মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো। হ্যাঁ দর্শক, আজকে আসিয়া মারা গিয়েছে। তো বাচ্চাটা কিভাবে মারা গিয়েছে জানেন? মেয়েটার ভয়াবহ ভয়াবহ দর্শক। বাচ্চা মেয়েটাকে, আসিয়াকে যখন হাসপাতালে আনার পরপরই কিন্তু তাকে লাইফ সাপোর্টে নিয়ে নেওয়া হয়েছিল, কারণ তার উপরে পাশবিক নির্যাতন করা হয়েছিল। বলা হচ্ছে, মানে ধারণা করা হচ্ছে যে মোট 3 জন জড়িত ছিল। তার বোনের স্বামী, শ্বশুর এবং ভাসুর। তো গতকাল শুনলাম যে আসিয়া নাকি 3টা টেস্ট করছে ডাক্তার, যেখানে মেয়েটার শরীরে 3টা সিমটম, মানে 3টা রোগেরই ধরা পড়ছে। একটা হচ্ছে ARDS, একটা হলো ডিফিউজ সেরিব্রাল এডিমা, আরেকটা হচ্ছে নিউমোথোরাক্স নামের একটা রোগ, মানে কন্ডিশন আর কি, সিমটম ধরা পড়ছে। তো এই 3টা কন্ডিশন ধরা পড়লে রুগী এতটাই যন্ত্রণা অনুভব করে যে তার মনে হয় তার বুকটা কেউ ধারালো ছুরি দিয়ে ফলাফলা করে কাটতেছে। গভীর সমুদ্রে তাকে চুবিয়ে রাখা হয়েছে আর সে দম বন্ধ হয়ে হাত পা ছোড়াছড়ি করতেছে। একবার ভাবেন সেই ভয়াবহতা। আর তৃতীয় কন্ডিশনে মাথার ভিতরে কিছু একটা বিস্ফোরিত হয় এবং সেখানে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। প্রচণ্ড যন্ত্রণায় মেয়েটার প্যানিক অ্যাটাক হয়েছিল বেশ কয়েকবার, আর এই জন্যই হাসপাতালে তার বারবার কাঁপুনি হচ্ছিল এবং চারবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তার গোপনাঙ্গ থেকে এতটাই রক্ত পড়েছিল যে তার যে পেশাব, মানে প্রস্রাব করার জন্য যে মূত্রথলি থাকে, সেটাতে স্টোমা ব্যাগ লাগিয়ে রেখেছিল ডাক্তাররা। এবং মেয়েটার গলায়ও কিন্তু জমাট বাঁধা রক্তের দাগ ছিল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল যখন মেয়েটাকে নিয়ে আসছে। ধর্ষণের সময় তার দুলাভাইও ঘটনাটা দেখেছে, কিন্তু সে কিছু করে নাই, তার বাবাকে বাধা দেয় নাই বা তার ভাসুরকেও বাধা দেয় নাই। বরং উল্টা আরও যে জানাজানি যাতে না হয়ে যায় এই ভয়ে সে নিজেও তার শালিকাকে মারার জন্য সাহায্য করেছিল এই তার পাষণ্ড বাবাকে। কি বলবো দর্শক, কি বলবো, এত তীব্র যন্ত্রণা সহ্য করেও মেয়েটা চেয়েছিল কিন্তু বাঁচতে, কিন্তু মেয়েটাকে নিদারুণ কষ্ট সহ্য করে চলে যেতে হয়েছে। জানি না কি হবে দর্শক। এবং এটার পরিপ্রেক্ষিতে দেখলাম যে মেয়েটার মা কাঁদতেছিল যে মেয়েটা যদি বেঁচেও থাকে তাহলে মেয়েটাকে সারা জীবন ধিক্কার শুনতে হবে, কেউ হয়তো মেয়েটাকে আর বিয়ে করবে না। ইভেন যে বোনটা আছে, বোনটারও কি হবে, মাটা সেটা চিন্তা করতেছিল আর কি। তো সেই চিন্তাও আর কি হবে, মেয়েটা তো চলেই গেল। আল্লাহ যেন মেয়েটাকে জান্নাতবাসী করে, জান্নাতুল ফেরদৌস দান করে। যেহেতু মেয়েটার এরকম ভয়াবহভাবে যন্ত্রণা থাকবে মৃত্যু হয়েছে, ইনশাল্লাহ মেয়েটা আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। তো এদিকে দেখলাম যে সমস্ত কিছুর উপরে ভিত্তি করে কালকে থেকে, মানে 14ই মার্চ থেকে আপনার বাংলাদেশে যত পর্ন সাইট আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এটা যে কি মানে একটা ভালো উদ্যোগ, সেটা আসলে বলার মতো না দর্শক। কারণ ইন্ডিয়াতে ক্রাইম পেট্রোল বলে একটা সিরিয়াল হয়, যেখানে কিন্তু সত্য ঘটনাগুলি তুলে ধরা হয় এবং সেখানেও ইনভেস্টিগেশনের পরে পুলিশ দেখছে সেখানে প্রচুর ধর্ষণের ঘটনা, এবং সেই ধর্ষণের ঘটনাগুলো যখন ওরা ইনভেস্টিগেশন করতে গেছে সেখানে গিয়ে দেখছে বেশিরভাগই ছেলে মেয়েরা বা এই যে বুড়ারা ওই আপনার পর্ন সাইডে গিয়ে পর্ন মুভি দেখার পরে ওরা তখন এই যাকে হাতের সামনে পায়, যতক্ষণ পর্যন্ত না ওদের ক্ষুধা না মিটে ততক্ষণ পর্যন্ত যা খুশি তাই ওরা করে ফেলে। তো সেটা এখন আমাদের দেশে যেহেতু এটা বন্ধ করতেছে, মানে হ্যাটস অফ, মানে এটা আসলে আরও আগে করা উচিত ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত সেটা হচ্ছে। খুব মেয়েটার জন্য খুব খারাপ লাগলো যে মেয়েটার এমন একটা অবস্থা, এত বাচ্চা একটা মেয়েটাকে তারা ধর্ষণ করতে পারতেছিল না বলে মেয়েটার গোপনাঙ্গ
আপনার ব্লেড দিয়ে কাটে, ও মা গো, মেয়েটা কত কষ্ট করছে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। যাই হোক আপুরা, আপনারা যারা আছেন তারা সবাই খুব সাবধানে থাকবেন। নিজেদের সন্তানকে, ছেলে বলেন, মেয়ে সন্তান বলেন, ছেলে সন্তান বলেন, কাউকে শুধু নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করবেন না। নিজের ভাই, স্বামী, নিজের সন্তান, নিজের বাবা মা, দারোয়ানরা, মানে কাউকে বিশ্বাস করবেন না, শুধুমাত্র নিজেকে ছাড়া। হ্যাঁ, এটা আপনাদেরকে করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই, কারণ দুনিয়াটা না অন্যরকম হয়ে গেছে। আজকে বিলালের ভিডিওটা দেখলাম এবং ভিডিওটা দেখে আমার মনে হলো আপনাদের সাথে কিছু কথা বলি। যদিও আমি গতকাল একদমই শারমিনকে নিয়ে নেগেটিভ কথা বলছি। হ্যাঁ, নেগেটিভ বলতেই হবে, কিন্তু আজকে আমার মনে হচ্ছে বিল্লালের পরিবার একটু হঠকারী ডিসিশন নিচ্ছে। দেখেন, বিল্লাল মায়ের আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে কখনোই দর্শকদের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমরা যারা ভিডিও করতেছি বা যে দর্শক তাদেরকে কমেন্ট করে যে মিলাই দেন, হ্যাঁ, বা ওইদিকে দেখলাম রাজকে প্রচণ্ড গালাগালি করছে কালকে, কেন শারমিনকে মারধর করছে। আবার শারমিন তো ছাড়তেছেই না, রাস্তাও ছাড়ছে বলে আমরা সেগুলো দেখতে পারছি। তো দেখেন, কেউ যখন বিপদে পড়বে না, এই দর্শকরা কেউ এসে কিন্তু মানে করবে না, বাঁচাবে না। আবার আমরা যারা ভিডিও করি তাদেরকে নিয়ে আমরাও কিছু করব না, আমরা শুধু ভিডিও বানাবো আর দেখবো, আমরা কন্টেন্ট পাবো, আমাদের কাছে ভালো লাগবে কন্টেন্ট করতে। কিন্তু এই মুহূর্তে এই হঠকারী ডিসিশন নেওয়া বিল্লালের পরিবারের, যাই হোক, শারমিনের নেওয়া ঠিক হবে না। বিল্লাল যেটা করতেছে, বিল্লালকে আমরা যেহেতু দোষ দিচ্ছি যে বিল্লালের এখানে অনেক দোষ আছে, বিল্লালের মায়ের দোষ আছে, তাই ওরা আসলে এই মুহূর্তে ওরা নিজেরাও আসলে বুঝতে পারতেছে না কি করবে। শারমিনকে বলবো, শারমিন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শারমিন যেটা বলছে যে তার গলা টিপে ধরা হয়েছিল, সেটা শারমিন ভালো জানে যে ও কি, কারণ একটা ছেলে এমনি কিন্তু কারো গলা টিপে ধরে না, আর যদি গলা টিপে ধরে তাহলে বলতে হবে সে ভালো রকমের ডেঞ্জারাস, ঠিক আছে? কারণ কতটা রাগান্বিত হইলে একটা মানুষ আপনাকে গলা টিপে ধরতে পারে, এটাও একটু চিন্তা করার বিষয় আছে। হ্যাঁ, নর্মাল গায়ে হাত তোলা, এটা অনেক রাগ হইলে অনেক সময় তুলে ফেলে দুজনের মধ্যে তর্ক বিতর্কের মধ্যে, কিন্তু গলা চেপে ধরা মানে এটা খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন। তো সেই ক্ষেত্রে শারমিনের ভাবা উচিত ওই সময় তার হাজব্যান্ডের মনোভাব কী ছিল, কতটা হিংস্র ছিল, সিদ্ধান্ত নিজের নেওয়া উচিত, অন্য কারো কথার উপরে ভিত্তি করে। শারমিন এখন কচি বাচ্চা না যে শারমিন মাকে জিজ্ঞেস করবে, ভাইকে জিজ্ঞেস করবে আমি কী নিব। সংসারটা শারমিন করবে। আর শারমিনের স্বামী কেমন, শারমিন নিশ্চয়ই এই 5 মাসে ভালো করে বুঝে গেছে। একটা স্বামী কেমন তা বোঝার জন্য 1-2 বছর লাগে না, কিছুদিন সংসার করলে বোঝা যায়। হ্যাঁ, আর ওইদিকে আমি রাজকে যতটুকু দেখছি, রাজকে দেখে খুব একটা খারাপ বলে মনে হয় নাই। রাজকে মনে হয়েছে যে রাগ বেশি, আর শারমিনকে পছন্দ করে, ঠিক আছে। আবার রাজের তো লোভ আছে অবশ্যই, সেটা তো আর অস্বীকার করার কোনো উপায় নাই। তো সেই ক্ষেত্রে আসলে বুঝে শুনে শারমিনকে আগাইতে হবে, ঠিক আছে। বিল্লালকে যেহেতু আমরা দোষারোপ করতেছি, সে হয়তো নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্যই হয়তো শারমিনকে বলবে যে শারমিন তুই চলে যা, সংসার কর, বা দর্শক হয়তো ওকে আরও গালাগালি করবে যে আপনার বাসায় কেন রাখছেন। সে ভাই, তার বাসায় থাকবে না, তার বোন কোথায় যাবে, তার বাসায় থাকবে। বাট হ্যাঁ, যদি মনে হয় যে শারমিন মিথ্যা কথা বলছে তার স্বামীর নামে, সেক্ষেত্রে আমি বলবো আবার মিলঝিল করে, আমিও চাই সংসারটা বেঁচে যাক। আমি একটা মেয়ে, তাই আমিও চাইবো না যে আরেকটা মেয়ের খারাপ থাকুক। বিশ্বাস করেন, একদম মন থেকে বলতেছি। এই যে আজকে আসিয়ার ঘটনা ঘটার পরে খুব খারাপ লাগতেছিল, তারপরে যখন বিল্লালের এই ইয়েটা পড়লাম তখন আমার শারমিনের জন্য কষ্ট লাগতেছিল, জানি না কেন। কারণ মনে হয়েছে কি যে আসলে হ্যাঁ, শারমিন তো অবশ্যই খারাপ, শারমিনের সংসারে মন নাই, শারমিন ঠিক করে সংসারটা করতে পারে নাই, আর একটুখানি পুরুষ ঘেঁষা। হ্যাঁ, শারমিনের প্রচুর অনেক দোষ আছে, কিন্তু দোষ থাকার পরেও আমার কাছে মনে হয় যেন একটা মেয়ে ভালো থাকুক। তার যদি, কারণ সে ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করছে, সেই ছেলেটা যদি বিশ্বাসের মর্যাদা না রাখে, এবং শারমিন যদি তার হাজব্যান্ডের বিশ্বাসের মর্যাদা না রাখে, সেখানে আসলে সংসার করেই বা কী হবে, তাই না? বা যতটুকু বুঝলাম যে রাজ ক্ষমা চাইছে, বারবার সে সবাইকে ফোন করে ক্ষমা চাইতেছে শারমিনকে নেয়ার জন্য। এটা যদি সত্যি মন থেকে তার অনুশোচনা হয় তাহলে তো খুব ভালো, কিন্তু এমন যদি হয় যে শারমিন আমাকে
এত নেগেটিভ কথাবার্তা শোনাইছে, এবার শারমিনকে এনে আমি সেটার প্রতিশোধ নেব, সেটা হলে খুব খারাপ। একটা মানুষ যদি ভুল বুঝে তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত। আমরা কত পাপ করি, আমরা আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহকে আমাদের ক্ষমা করে না? অবশ্যই ক্ষমা করে। আর আল্লাহ কিন্তু বলছে, আল্লাহ কিন্তু যারা মানে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। তো এটাই বললাম যে শারমিন জানে রাজ কেমন, তাই শারমিনকে বলবো দয়া করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে। আমিও চাই সংসারটা টিকে যাক, কারণ আসলে কিন্তু সেটা যেন কারো জীবনের উপর দিয়ে না যায়, এটাই হচ্ছে কথা। শারমিনকে অনেক সংশোধন করতে হবে। নিজের সংসারকে যদি সে আপন না ভাবে, আপনি যদি আপনার নিজের সংসারকে আপন না ভাবেন, নিজ সংসারের কাজগুলো যদি নিজের করে না নেন, হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে আপন করে না নেন, তাহলে কিভাবে আপনি সেই সংসারে টিকে থাকবেন? আপনার তো ভালো লাগবে না। শ্বশুর শাশুড়ি এখন মেহমান, তাদেরকে সাথে নিয়ে কিন্তু পথ চালা উচিত। মুরব্বীরা বাসায় থাকা কিন্তু খুব ভালো, জানেন তো। এই যে শারমিনের গলা চেপে ধরছে, শ্বশুর শাশুড়ি যদি ভালো হয়, এই সময় কিন্তু শ্বশুর শাশুড়ি একটা হেল্প করতে পারে। বা যদি শ্বশুর শাশুড়ি মনে করে যে না, এখানে শারমিনের থাকা নিরাপদ না, হয়তো তারা বুদ্ধি করে শারমিনের বাপ মার কাছে পৌঁছায় দিয়ে আসবে, ঠিক আছে? আবার ওখানে শারমিনের বাবা মা যদি দেখে যে শারমিনের দোষ আছে, শারমিন একা একা এদিক সেদিক চলে যেতে চায়, সংসারে মনোনিবেশ করতে পারতেছে না, শারমিনের বাবা মারা উচিত শারমিনকে বোঝানো। একটু অল্প করে মিমকে নিয়ে বলে যায়। মিম একটু ভিডিও দেখলাম, যে সেখানে মিম বলতেছে যে বাচ্চা হওয়া অনেক কষ্টের, 9 মাস গর্ভে ধরে সে অনেক কষ্ট করে বাচ্চা মানে করতেছে, এবং মানুষজন যারা খারাপ কথা বলে তারা আসলে বুঝে না মায়ের কষ্টটা। আমার কাছে এই কথাটা শুনে আমার খুব হাসি পাইছে। কেন জানেন? মানে মিমের কথা শুনে মনে হলো যে মিম একমাত্র মা যে কিনা কষ্ট করে বাচ্চা পয়দা করতেছে। বাবুর মা কষ্ট করে বাচ্চা পয়দা করে নাই, বা সানির মা সানিকে কষ্ট করে বাচ্চা পয়দা করে নাই। হ্যাঁ, বাপ্পির মা বাপ্পিকে কষ্ট করে বাচ্চা পয়দা করে নাই, শুধু মিম একা বাচ্চা পয়দা করতেছে কষ্ট করে। তাহলে সেই মাগুলিকে যে কষ্ট দিয়ে তার সন্তানদেরকে কেড়ে নেওয়া হচ্ছে, তো সেটার কি হবে? আসলে আমি যদি বলি যে মিম কেড়ে নিচ্ছে বললে ভুল বলা হবে। বাবু নিজেই যায় না আসলে, কারণ ওর মার একটু তো স্বভাব আছে, একটু বুঝতেই পারতেছেন, সে খুব রুড হয়ে কথা বলে। কিন্তু রুড হয়ে কথা বললেও কিন্তু নিজের মাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, এটা কিন্তু আল্লাহর তরফ থেকে বলা হয়েছে। এটা কিন্তু খুব ভালো কিছু না, কারণ একটা মা, মিম বুঝতে পারতেছে যে মানে মা হওয়া কত কষ্টের, অথচ তার শাশুড়ির বেদনা সে বুঝতে পারতেছে না। না, এখানে আমি একটুখানি শুধরাই। সেটা হচ্ছে যে বাবু তো খারাপ, বাবু খারাপ কথাটা ঠিক, কিন্তু একটা মেয়ে, আমি যে একটা পোস্ট করছিলাম যে আমরা নারী, আমরা সব পারি, আমরা চাইলে যেমন গড়তে পারি, আমরা চাইলে কিন্তু ধ্বংসও করতে পারি। তো মিম হচ্ছে সেই টাইপের একটা মেয়ে। একে তো বাবু খারাপ, তার মধ্যে মিমও খারাপ, এবং মিম একদম এমনভাবে কন্ট্রোল করতেছে বাবুকে যে বাবু মিমের ভয়ে থরথর থরথর করে কাঁপে। যাই হোক, আরও ডিটেলসটা হয়তো পরে ওদেরকে নিয়ে কথা বলবো। আর বদাকে নিয়ে একটুখানি বলি। বদাকে দেখলাম বেশ পোস্টপাস মেরে শোক শেষ। এখন মায়ের টাকা সব হাতের মুঠোয়, এখন এদিক সেদিক দৌড়াবে, ঘুরবে। হ্যাঁ, আর মেয়ের বাসায় গেছে, মেয়ের জন্য একদম অনেক কিছু নিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিশি এবং বদার দুজনেরই কমেন্ট বক্সে কিন্তু এখন কমেন্ট খুব একটা নাই। তার মানে ওদের নেগেটিভ কমেন্টস আবার শুরু হয়ে গেছে। ওদের যেমন শোক শেষ, দর্শকরাও বুঝে গেছে যে এদের শোক শেষ, নেগেটিভ কমেন্ট আবার শুরু হয়েছে। যেমন দেখবেন নিশির কমেন্ট বক্স কিন্তু গতকাল দেখছি খালি, বদার কমেন্ট বক্সে আজকে মাত্র 2টা কমেন্ট বের করতে পারছে, আর কোনো কমেন্ট নাই। কারণ দর্শকরা মানে ওদেরও যেমন 2-1 দিন শোক দেখাইছে কষ্ট করে, দর্শকরাও তো বুঝে গেছে না যে ওরা কেমন, ওরা যে বিক্রি করতে বসে যায়। আর নিশির মাত্র 2 দিন বোধহয় গেছে, 2 দিন পরেই নিশির কমেন্ট বক্স বন্ধ করতে হয়েছে, কারণ নিশির হয়তো অলরেডি